স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সংস্কারের চেয়ে নির্বাচনের রোডম্যাপেই গুরুত্ব দিল অধিকাংশ রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের বৈঠকেও সংস্কার ও বিচার প্রক্রিয়ার পাশাপাশি ডিসেম্বরে নির্বাচন চাইল বিএনপি, আর ডিসেম্বর থেকে এপ্রিলে নির্বাচন চায় জামায়াতে ইসলামী। ভোটের আগেই নির্বাচন কমিশনের আমূল সংস্কারের দাবি এনসিপির। আজও রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। ঘড়ির কাঁটায় বিকেল 4:45 রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে প্রধান উপদেষ্টার আগেই বৈঠকস্থলে আসেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধিরাও যোগ দেন ঐকমত্য কমিশনের সভায়। নাহিদ ইসলামের নেতৃত্বে 3 সদস্যের এনসিপি প্রতিনিধি দলও আসেন বৈঠকে। পাশাপাশি বাম, ইসলামী দলগুলো সহ 32টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যোগ দেন দ্বিতীয় দফার সংলাপে। 5টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুরু হয় বৈঠক। সংক্ষিপ্ত সূচনা বক্তব্যে সরকারের আহ্বানে সাড়া দিয়ে বৈঠকে অংশ নেওয়া দলগুলোকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বৈঠক শেষ হয় সন্ধ্যা 6:45টার দিকে। বের হয়ে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সংস্কার ও বিচার প্রক্রিয়ার পাশাপাশি আবারও ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলে প্রস্তাব দেয় বিএনপি। সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি। তবে নির্বাচনের তারিখ নিয়ে অনেকটাই নমনীয় জামায়াতে ইসলামী। ডিসেম্বর থেকে এপ্রিলে ভোট গ্রহণ হতে পারে বলে মত দেন দলের নায়েবে আমির। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন, সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল। অন্যদিকে ভোটের আগে নির্বাচন কমিশনের আমূল সংস্কার চায় এনসিপি। জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে, এবং জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে কোন সময় নির্বাচন আমরা চাচ্ছি। বাকি দলগুলোর শীর্ষ নেতাদের কণ্ঠেও ছিল নির্বাচনের রোডম্যাপের দাবি। অন্তর্বর্তী সরকার তার অনেক কম্পোজিশনের জন্য ইতিমধ্যে অনেকগুলো ব্যাপারে তারা বিতর্কিত হয়েছেন। সরকারের উচিত হবে বিতর্কের জায়গা থেকে তারা সরে আসবেন। রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এখন ডিসেম্বরের থেকে যদি অন্যথা কোনো কিছু হয়, কোনো কারণে পেছায়, তাহলে সেটা সরকারকেই ব্যাখ্যা করতে হবে যে এই বাড়তি সময় তাদের কেন লাগবে। এখন পর্যন্ত প্রায় 9 মাস হয়ে গেল, আমরা কোন কোন বিষয়ে ঐক্যমত সেটাই জানতে পারলাম না। এই জন্য আমাদের প্রস্তাব ছিল যে সংস্কার বিষয়ে একটি রোডম্যাপ আমরা চেয়েছি। আগামীতে একাধিক দলের শীর্ষ নেতাদের নিয়ে আরও কয়েক দফা বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন অর্থবছরে স্বাস্থ্য খাতে 41,908 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বিদায়ী অর্থ বছরের তুলনায় 500 কোটি টাকা বেশি। এই বরাদ্দ মোট বাজেটের প্রায় 5.30%। 2024-25 অর্থ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল 41,407 কোটি টাকা। সোমবার জাতির উদ্দেশ্যে উপস্থাপিত বাজেটে অর্থ উপদেষ্টা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রেখেছেন 41,908 কোটি টাকা। বরাদ্দকৃত বাজেট বিশ্লেষণে দেখা গেছে এবছর স্বাস্থ্য খাতে 501 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় 1.21%। 2024-25 অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল 41,407 কোটি টাকা, আর 2023-24 অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল 38,051 কোটি টাকা। স্বাস্থ্য খাতে বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে চিকিৎসা সেবা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। এই 2 খাতে বরাদ্দ দেওয়া হয়েছে যথাক্রমে 4,166 কোটি এবং 1,000 কোটি টাকা। 2030 সালের মধ্যে সকল নাগরিককে সর্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় আনতে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
দেশে উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে রেফারেল হাসপাতাল সহ 50 শয্যার বেশি সকল হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। ক্যান্সার প্রতিরোধক ওষুধসহ ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি এবং এপিআই তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতি সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে এপিআই, স্যানিটারি ন্যাপকিন এবং হাসপাতালের বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে 2030 সালের 30 জুন পর্যন্ত মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরিরত কর্মচারীদের কিডনি, লিভার, ক্যান্সার, হার্ট, মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করা হয়েছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। পিএইচপি টিনে দস্তার পরিমাণ সঠিক, সহজে জং ধরে না আর টেকে অনেক দিন। পিএইচপি আরাবিয়ান হট সুপার টিনে দস্তার পরিমাণ সঠিক। পিএইচপি আরাবিয়ান হট সুপার, সস্তা নয়, দস্তা দেওয়া টিন। খাদ্য অধিদপ্তরে সভা করে 75 পয়সা ঘুষের রেট নির্ধারণ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে ডিবিসি নিউজ। বিষয়টি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইলের ঘাটাইলের খাদ্য গুদামে অভিযান পরিচালনা করে। এ সময় খবরের সত্যতা সহ আরও নানা অনিয়ম পাওয়ার কথা জানিয়েছে দুদক। খাদ্য অধিদপ্তরের চাল সংগ্রহে সভা করে কেজি প্রতি 75 পয়সা করে ঘুষ নির্ধারণ করে সংঘবদ্ধ একটি চক্র সারা দেশ থেকে এক মৌসুমে হাতিয়ে নিচ্ছে 855 কোটি টাকা, আর তার ভাগ যাচ্ছে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পকেটেও। সম্প্রতি এমন একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে ডিবিসি নিউজ। বিষয়টি নজরে আসলে সোমবার টাঙ্গাইলের ঘাটাইলের খাদ্য গুদামে অভিযান চালায় খাদ্য অধিদপ্তর ও দুদকের একটি দল। এর আগে জেলা খাদ্য কর্মকর্তার পাঠানো 4 সদস্যের তদন্ত কমিটি জোর করে মিলারদের কাছ থেকে মিথ্যা লিখিত প্রত্যয়ন আদায় করেছে, এমন অভিযোগেরও সত্যতা মেলে। ওইখানে যা বলার বলছি, এখন আমি আর কথা কব না। আপনি কেন বলতে চাচ্ছেন না? আপনাকে কি বলছে? কি বলছে আপনাকে? বলে নাই কিছু। আলোচনা হইছে তো 75 পয়সা আলোচনা হইতাছে না, আমনে খরচার ব্যাপারে আলোচনা হইছে। এটা কি এই বছরই হয় না বছর বছর ধরে? এটা এই গুদাম সৃষ্টি করে ঠিক সারা বাংলাদেশ এমন কোনো বাংলাদেশ গুদাম, সারা বাংলাদেশে পাইছে, সারা বাংলাদেশে এমন কোনো গুদাম নেই যে এটাই নাই। ডিবিসি নিউজটা খুবই ফলপ্রসূ ছিল। এই অভিযোগটা আমরা প্রায়শই শুনে থাকি, কিন্তু তথ্য প্রমাণ পাওয়া আসলে খুব কষ্টকর হয়। এদিকে মিথ্যা প্রত্যয়ন ও তদন্ত বিষয়ে প্রতিবেদন আকারে প্রকাশের কথা জানালেন খাদ্য অধিদপ্তরের তদন্ত কর্মকর্তা। আশা করছি যে যেহেতু এটা তদন্তাধীন বিষয়, আমরা এখন সকলের বক্তব্য নিচ্ছি, পরবর্তীতে আমরা পর্যালোচনা করে কর্তৃপক্ষের কাছে নিকট আমরা তদন্ত রিপোর্ট পেশ করব। ডিবিসির প্রতিবেদনের সত্যতা সহ আরও অনিয়মের প্রমাণ পেয়েছে দুদকের দলটি। অভিযোগ ছিল যে প্রতি কেজি 75 পয়সা হিসাবে তারা চাল সংগ্রহ করে। এখানে অনুসন্ধানকালে তাদের খাদ্য পরিবহনের মাধ্যমে যে দুর্নীতি করে সেই সংক্রান্ত কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ সহ সারা দেশেই অভিযান পরিচালনার অনুরোধ জানানোর কথা জানিয়েছে দুদকের এই এনফোর্সমেন্ট টিম। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এ শুনানি হবে। শেখ হাসিনাকে 3রা জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত 26 মে। এতে বলা হয়, শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আলমের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ আদালত অবমাননার অভিযোগ এনেছেন চিফ প্রসিকিউটর। এর জবাব দেওয়ার জন্য দুজনকে নোটিশ দেওয়া সত্ত্বেও তারা ট্রাইব্যুনালে উপস্থিত হননি। এর আগে শেখ হাসিনা ও শাকিলের মোবাইল কথোপকথনের একটি অডিও ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন, যেখানে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি বলে মন্তব্য করেন শেখ হাসিনা। রাষ্ট্রপক্ষ জানায়, ফরেনসিক টেস্টে প্রমাণিত হয় কণ্ঠটি সাবেক প্রধানমন্ত্রীর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি হবে আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এ শুনানি হবে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, শুনানি কখন শুরু হবে বিস্তারিত জানাবেন। সঙ্গীতা, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, কিছুক্ষণ পরে কিন্তু বহুল আলোচিত এই আদালত অবমাননার শুনানিটি শুরু হবে। বহুল আলোচিত বলা হচ্ছে এই কারণে, কারণ প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি তিনি এই বিষয়ে যথাযথ ব্যাখ্যা না দেন, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল চাইলে
এই আদালত অবমাননার অভিযোগেই তাকে 1 বছরের সাজা, অর্থদণ্ড বা উভয় দণ্ড দিতে পারে। সেক্ষেত্রে জুলাই আগস্টে দায়েরকৃত মামলার বিচার শেষের আগেই কিন্তু অন্য মামলায় দণ্ডিত হবার শঙ্কা দেখা দিয়েছে, এমন একটি পরিস্থিতি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে। এবং সেই জায়গায় আজকে আদালত কী সিদ্ধান্ত দেয় তা হয়তো বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বসার পরই আমরা জানতে পারবো, এবং আমরা জানলে তা দর্শকদের আপনাদের জানিয়ে দেব। ইতিপূর্বে কিন্তু প্রাথমিকভাবে যে এই অডিও কলটি যখন ফাঁস হয় এবং তার ফরেনসিক টেস্টের পর প্রথম দফায় আইনজীবীর মাধ্যমে কিন্তু তাকে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথা বলা হয়। পরবর্তীতে সে ব্যাখ্যার সদুত্তর না পাওয়ার পর একটি বাংলা ও একটি ইংরেজি গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং দেওয়া হয়েছে। এবং সেই ব্যাখ্যার সময় কিন্তু অলরেডি কিন্তু সকাল 10টায় সেই সময় ছিল। তারা কিন্তু এর মধ্য থেকে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে ওই পক্ষ থেকে কারোই কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আসেনি, তারা কোনো এই রিপ্লাই দেয়নি। এবং সেক্ষেত্রে একটু পর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল বসলে চিফ প্রসিকিউটর এই বিষয়টি আদালতের নজরে আনবেন। তখন যে সিদ্ধান্ত আসবে পরবর্তী সময় আমরা আপনার মাধ্যমে তার দর্শককে জানিয়ে দেবো। এই ছিল এই মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে সঙ্গীতা আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। ঈদুল আজহা উপলক্ষে যানবাহনের ভিড় বেড়েছে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে। তবে মহাসড়ক দুটির ব্রাহ্মণবাড়িয়া অংশ খানাখন্দ থাকায় যানবাহন চলছে ধীর গতিতে। তাতে ভোগান্তি বেড়েছে ঘরমুখো মানুষের। সামনের দিনগুলোতে যানবাহনের চাপ আরও বাড়লে যানজটের আশঙ্কা করা হচ্ছে। কদিন বাদেই ঈদুল আজহা, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে। তবে স্বস্তিতে বাড়ি ফেরার জন্য ঈদে দীর্ঘ ছুটি থাকলেও ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়ক এবার ঘরমুখো মানুষের ভোগান্তির কারণ হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত 50 কিলোমিটার 4 লেন সড়ক প্রশস্তকরণের কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। তাতে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। 20 মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে 2 ঘন্টা। চাপ আরও বাড়লে যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। যদিও ঈদযাত্রার দুর্ভোগ কমাতে কাজ করছে হাইওয়ে পুলিশ। টুল প্লাজা থেকে একেবারে বিশ্ব রোড পর্যন্ত মাঝে মধ্যে ব্যাপক জ্যাম থাকে। আমরা যারা আশুগঞ্জের লোকাল মানুষ তাদেরও প্রচুর ভোগান্তি। অনেকদিন যাবতে এই রাস্তার জন্য অনেক ভোগান্তি শিকার হচ্ছে। তো আমরা চাই এই কাজটা অতি দ্রুত তাড়াতাড়ি সম্পূর্ণ করা হোক। আমরা এখন যেটা করতেছি নির্বিঘ্ন করার জন্য আমাদের 4টে মোবাইল টিম এবং একটা সার্বক্ষণিক চেকপোস্ট কাজ করতেছে। পাশাপাশি আলাদাভাবে 2 পালায় আমরা ট্রাফিক ডিউটি দিচ্ছি। ঈদের আগেই খানাখন্দ মেরামত করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমরা আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়মিত মেইনটেনেন্স করার মাধ্যমে এই যানবাহন যাতে চলাচল করতে পারে, এই কারণে আমরা নিয়মিত রিপেয়ার কাজ চলমান রেখেছি। বর্তমানে ইআরডি পেন্ডিং ছিল, বর্তমানে ইআরডি থেকে পজিটিভলি অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আশা করি এটাও খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। যদি এটা হয় তাহলে আর কাজ করতে কোনো বাধা নেই। ঈদযাত্রা নিরাপদ করতে প্রশাসন তৎপর হবে প্রত্যাশা যাত্রীদেরও। ডিভিসি নিউজ ডেস্ক। জামালপুর 1 অনুসন্ধান কূপে চলছে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন। মাটির 1400 মিটার নিচ থেকে 7.2 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস বের হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কূপটিতে 400 বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে। মজুদের সঠিক পরিমাণ জানতে চলছে পর্যবেক্ষণ ও পরীক্ষা। দেশের গ্যাসের সংকট মোকাবিলায় চলতি বছরের 24শে জানুয়ারি জামালপুর 1 অনুসন্ধান কূপ খনন কাজের উদ্বোধন করে বাপেক্স। মাদারগঞ্জে মাটির 1444 মিটার নিচে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান পায় তারা। 3 মাস খনন শেষে জামালপুর 1 অনুসন্ধান কূপে শনিবার রাতে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়। প্রতিদিন এখান থেকে 7.2 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস বের হচ্ছে। কূপটিতে 2টি স্তরে গ্যাসের অস্তিত্ব মিলেছে। একটি স্তরে 400 বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বাপেক্সের কর্মকর্তারা। বের হওয়া গ্যাসের সাথে অন্য কোনো খনিজ পদার্থ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। খনন কার্যক্রম ইতিমধ্যে শেষ করতে পেরেছি এবং এখন 3য় স্তরের গ্যাসের মজুদের পরিমাণটা ডিএসটি কার্যক্রম চলছে। গ্যাসের সাথে কিছু পরিমাণ কনডেনসেট আছে। ওই কনডেনসেটে কত পরিমাণ আসলে তেল থাকবে সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো। গ্যাস আসলে আমরা মোটামুটি আশা করছি 10 বিলিয়নের মতো প্রোডাকশন দেওয়া যাবে। চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার পরেই আসলে অ্যাকচুয়ালি বলা যাবে যে কতটুকু আমরা প্রোডাকশনে দিতে পারবো।
প্রকল্প পরিচালক জানান, অনুসন্ধান কূপ খনন প্রকল্পে এখন পর্যন্ত ব্যয় 160 কোটি টাকারও বেশি। পরীক্ষার পরই বলা যাবে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন সম্ভব কিনা। পরীক্ষা নিরীক্ষার পরে আমরা বলতে পারবো যে এখানে কি পরিমাণ গ্যাসের রিজার্ভ আছে এবং আমাদের কতদিন গ্যাস আমরা কবে গ্রিডেনে আমরা সরবরাহ করবো, এটা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে ওইটা আমরা বাস্তবায়ন করব। কূপটিতে কাঙ্ক্ষিত গ্যাস পাওয়া গেলে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস 25 থেকে 30 বছর পর্যন্ত উত্তোলন করা সম্ভব। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।